ধাতুর মধ্যে আমাদের শরীরে আয়ুর্বেদের 7টা ধাতু দিয়ে আমাদের শরীর তৈরি। রস, রক্ত, মাংস, মেদ, অস্থিমজ্জা, শুক্র আল্টিমেটাম। যারা বলে যে আয়ুর্বেদ বোগাস, তারা কখনো আয়ুর্বেদ জানারই চেষ্টা করে। একটা প্যাথি যে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছে, যেখানে গরুর গাড়ি চলে গিয়ে 4 চাকা চলে এসছে, সেখানে যদি মনে করলাম আয়ুর্বেদ গরুর গাড়িই হলো, তাহলে সে এতদিন পর্যন্ত টিকে আছে কেন? নিশ্চয়ই তার মধ্যে কিছু রয়েছে, রসদ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপরে কোনো একজন বিদেশি দেখবে, সে আয়ুর্বেদকে আয়ুর্বেদা বলবে, তখন সবাই একসেপ্ট করবে, যেমন যোগাকে করেছে। আয়ুর্বেদের চিকিৎসার মূল দর্শনই হলো জীবনযাত্রাকে প্রথমে চেঞ্জ করো, তারপরে খাওয়া দাওয়াকে চেঞ্জ করো। যেই রোগটা আপনার 5 থেকে 10 বছরে জন্মেছে, সেই রোগটাকে যদি আপনি চিন্তা করেন যে আমি 10 মিনিটে ঠিক করে নেব, ইট ইজ অ্যাবসোলুটলি বোগাস চিন্তাধারা। আয়ুর্বেদ অনুযায়ী যে মানুষটি দিনে 2 বার খায়, দুটো খাবারের মধ্যে 8 ঘন্টা গ্যাপ দেয়, রাতের খাওয়ার 7টার আগে খায়, তার কখনোই থাইরয়েড, সুগার, প্রেশার এই 3টে রোগ আসতে পারে না। দৈনন্দিন জীবনে আমরা দেখি যে সমাজের মূল স্তরে কারা কারা রয়েছে। অর্থাৎ আমাদের জীবনে কিন্তু অনেক কিছু আহ, খাত প্রতিঘাত, উত্থান, পতন সমস্ত কিছু চলে, ভালো মন্দ খারাপ সবকিছুই চলে। ঠিক তেমনি সমাজের যে সর্বোচ্চ স্থানে যারা রয়েছে, আমরা জানি ডাক্তারি পেশা বা আয়ুর্বেদিক বিষয়টা। তো আজকে আমার পডকাস্টে রয়েছে ডক্টর রিতম রয়চৌধুরী, যিনি কিনা আয়ুর্বেদিক নিয়ে গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন দীর্ঘ 10 বছরের ওপর। এবং তিনি আজকে আমার শোতে রয়েছেন। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। তো আপনি তো এই যে আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করেছেন, এবং কেন এটা নিয়ে পড়লেন? কারণ সবাই চায় যে মেডিকেল নিয়ে পড়াশোনা মানে হচ্ছে অ্যালোপ্যাথিক নিয়ে পড়াশোনা। মানে জাস্ট মেডিসিন নিয়ে পড়াশোনা বা বিভিন্ন যে সেগমেন্ট আপনাদের রয়েছে। আয়ুর্বেদিকটা কেন আপনি মানে ইন্সপিরেশনটা কোথা থেকে পেলেন আয়ুর্বেদিকের? কোশ্চেনটা খুব সুন্দর। উত্তর দিতে গেলে একটু পিছনে যেতে হবে। আমি যখন মোটামুটি ছোট, তো তখন আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমি ছোটবেলায় আমার অ্যাজমার সমস্যা ছিল, মানে শ্বাসকষ্ট। হুম, তো আমার সবার যেরকম বাবা মা টেনশনে ভোগে, হুম, আমার বাবা মাও সেরকমই টেনশনে ভুগতো হুম, যে শ্বাসকষ্ট, তাহলে কি ভবিষ্যতে গিয়ে পার্মানেন্ট অ্যাজমার রুগী হয়ে যাবে আমার ছেলে? এবং তার জন্য বিভিন্ন রকম ডাক্তার দেখানো এবং বিভিন্ন রকম সেরকম চিকিৎসা চলা। হুম, সব ডাক্তার দেখছে, ওষুধ দিচ্ছে, সাময়িক কিছুদিন ভালো থাকে, আবার যখনই ওয়েদার চেঞ্জ হয়, যখনই টাইম চেঞ্জ হয়, তখনই অ্যাজমা। এরকম করতে করতে আমারও বয়স বাড়তে থাকলো, মানে ছোটবেলা থেকে শুরু, এবং আমি যখন ক্লাস 9, 10, 11 পর্যন্ত পৌঁছে গেছি, আমার এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ চলছে। তখন আমি সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করি, এবং তখনই পড়াশোনা করতে করতে আমার মধ্যে একটা মানে যা হয়, একটা অবজারভেশন ক্ষমতা তো আসে। প্রত্যেক, যেহেতু সায়েন্স নিয়ে পড়ছি, তো একটা অবজারভেশন ক্ষমতা, যে এটা, যে ওষুধ খাচ্ছি ততক্ষণই আমি ভালো থাকছি, হুম, যখনই ওষুধ বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমার সেই সমস্যাটা আবার ফিরে আসছে। তাহলে কি ওষুধই আমার চিকিৎসার মূল অস্ত্র? আমি কি পার্মানেন্ট ভালো হতে পারবো না? নাকি এমন কিছু জিনিস রয়েছে যেটা কিনা আমি যদি অন্যভাবেও দেখি, তাহলে সেটাও আমার কাছে একটা অপশন হয়ে দাঁড়াতে পারে? এই রকম চলতে চলতেই আমাদের ওইখানে একজন আয়ুর্বেদিক ডক্টর, তার সাথে আমার পরিচয় হয়, যার প্র্যাকটিস ততদিনে অনেক দিনের পুরনো। তো তার সাথে যখন আমি কথা বলি, এবং হুম, আমার বাবা মা যখন কথা বলে, এবং সে যখন জিনিসটাকে ভেঙে বোঝায় হুম, যে এটা শুধুমাত্র যে ওয়েদার চেঞ্জের জন্য, তা নয়, শ্বাসকষ্ট হওয়ার ওর প্রথম এবং প্রধান কারণ শরীরে জমে থাকা কফ। এই কফ উৎপন্ন কি করে হচ্ছে? কারণ আপনার ছেলেকে আপনারা এতই বেশি ভালোবাসছেন যে তার খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই, তার হজম শক্তি কতটা নাকি সেইটা আপনারা দেখছেন না। তো একটা মানুষ, যে মানুষটা খাচ্ছে, যার হজম হচ্ছে না, সেই খাবারটা শরীরে জমছে, তার থেকে টক্সিন উৎপন্ন হচ্ছে, সেই টক্সিন রক্তে মিশছে, সেইখান থেকে, যেহেতু আমার বয়স তখনকার দিনে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ কফজ কালের মধ্যে যাই, সেই জন্য আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ঘন ঘন লেগে রয়েছে। হুম, তো শুধুমাত্র যে ওষুধের চিকিৎসাতে আপনি ওকে ভালো করতে পারবেন তা নয়, তার সাথে সাথে জীবনযাত্রাকেও বেঁধে দেওয়া হলো। যখনই এই চিকিৎসাটা আমার ক্ষেত্রে শুরু করা হলো, আস্তে 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 আমার রোগ আজ অবধি, তারপর থেকে এখনো অবধি, কখনো আমার অ্যাজমার অ্যাটাক আসেনি।
সেই জায়গাটা আমাকে ১ম নাড়া দেয়। যে যদি এইরকম হয় তাহলে চিকিৎসা মেইনস্ট্রিমের চিকিৎসা বিজ্ঞান বাদেও কি এইরকম একটা চিকিৎসা বিজ্ঞান রয়েছে যেটা কিনা এখনো ঢাকা। হুম। তখন আমি কেরিয়ার নিয়ে আরো চিন্তাভাবনা শুরু করি এবং ধীরে, ধীরে এটা জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমেই সেই সময় নেওয়া হতো। তো তারপরে আমি তার জন্য প্রিপারেশন নিই, পরীক্ষা দিই এবং সেখানে চান্স পাই এবং আস্তে, আস্তে তারপরে আমার পড়াশোনাকে শুরু করি। তো আজকে আমি সেই জন্য আয়ুর্বেদ ডক্টর হয়েছি। তো আয়ুর্বেদের মেন বিষয়টা হলো যে আমরা রুগীকে চিকিৎসা করি, রোগকে নয়। যখনই আমি রোগকে ফোকাস করি, রুগীকে আউট করে দিই, রুগী একটা ইন্ডিভিজুয়াল পার্সন। তার শরীরে একটা রোগ এসছে। সেই রোগটা আপনার শরীরে আলাদা রকমভাবে আসবে, আমার শরীরে আলাদা আলাদা রকম ভাবে আসবে। তাই রোগকে ধরে যদি আমি চিকিৎসা করতে যাই, তাহলে চিকিৎসাটা অর্ধেক চিকিৎসা হয়ে যায় সেখানে। কিন্তু যখনই আমি রুগীর কথা চিন্তা করি এবং রোগের কথা, এই ২ জনকে যখন সামনাসামনি এনে আমি যখন হুম। চিকিৎসাটা করি, তখন সেটা সম্পূর্ণরূপে চিকিৎসা মানে সম্পূর্ণ চিকিৎসা হয়। তো সেই জন্য রোগ এবং রুগীর চিকিৎসা আয়ুর্বেদ করে। যেখানে অ্যালোপ্যাথি শুধুমাত্র রুগীর চিকিৎসাই করে, এই রোগের চিকিৎসাই করে। সেখানে রুগী দ্যাট ইজ আ সাবজেক্ট থিং, সে পরে আসে। কিন্তু আয়ুর্বেদে রুগী এবং রোগ দুজনে একসাথে আসে। তো সেই জন্য আয়ুর্বেদ চিকিৎসাকে আমার চুজ করা। আচ্ছা, এই যে আয়ুর্বেদিকটা নিয়ে এখন সবার মধ্যে একটা মিথ আছে। হুম, অনেক মানুষেরা মনে করে যে খুব এখনকার জীবনযাত্রায় সবাই মনে করে যে চটজলদি কিভাবে সুস্থ হব, এই কনসেপ্টটা আমাদের মধ্যে থাকে। হুম। তো আয়ুর্বেদিককে কেন তারা চুজ করবে? মানে কেন তারা ভাববে যে আমরা এটা নিয়ে আয়ুর্বেদিক নিয়ে কিছু ওষুধ খেলে বা হুম। সুস্থ হব তাড়াতাড়ি? আয়ুর্বেদ চটজলদি সুস্থ হব, মানুষ এখনকার ফাস্ট লাইফ তো মানুষ ভাবতেই পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে একটা ক্রনিক ডিজিজ সেটা চটজলদি আসে না। সেটা দীর্ঘদিনের অনিয়ম জীবনযাত্রার জন্য একটা ক্রনিক ডিজিজ উৎপন্ন হয়। দীর্ঘদিন অনিয়মে চলার জন্য, দীর্ঘদিন অনিয়ম খাওয়ার-দাওয়া খাওয়ার জন্য একটা ক্রনিক ডিজিজ উৎপন্ন হয়। তাই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আয়ুর্বেদে চটজলদি রিলিফ কখনোই পাওয়া যায় না। কারণ আয়ুর্বেদের চিকিৎসার মূল দর্শনই হলো জীবনযাত্রাকে ১ম এ চেঞ্জ করো, তারপরে খাওয়া-দাওয়াকে চেঞ্জ করো। তাহলে ধীরে, 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 ধীরে শরীরকে তুমি একটা নতুন পথ খুলে দিলে যাতে শরীর নিজেকে রিজেনারেশন করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে মেডিসিন খুব তাড়াতাড়ি কাজ করে। সেই ক্ষেত্রে যেই রোগটা আপনার ৫ থেকে ১০ বছরে জন্মেছে, সেই রোগটাকে যদি আপনি চিন্তা করেন যে আমি ১০ মিনিটে ঠিক করে নেব, ইট ইজ অ্যাবসোলিউটলি বোগাস চিন্তাধারা। কারণ সেই চিন্তাতে শুধু রোগের সিম্পটম ঠিক হয়, রোগ ঠিক হয় না। রোগের স আমরা আমাদের কখনোই মাথায় এই চিন্তাটা রাখা উচিত নয় যে আমার শরীরে যে সিম্পটম গুলো দেখা যাচ্ছে সেগুলোই আমার রোগ। রোগ অন্য কিছু হুম। হতে পারে। আমার শরীরে একটা পাথর হয়েছে তার জন্য আমার পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথাটা পেইন কিলার খেয়ে কমে গেল। তাতে কি পাথরটা নষ্ট হলো? উত্তর হলো না। রোগটা কিন্তু পাথরটা হওয়া, রোগটা কিন্তু পেটে ব্যথা নয়। তাই জন্য চটজলদি চিকিৎসার মানে চটজলদি আমরা যে চিকিৎসাটা নিয়ে চিন্তা করছি, সেটাতে কি হয়? আমরা ভবিষ্যতে বড়, বড় রোগকে আরো ইনভাইট করে ফেলি। তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের উচিত সবসময় যে সিম্পটমের চিকিৎসা না করে একটা রোগের চিকিৎসা করা এবং প্রপার ওয়েতে চিকিৎসা করা। হুম। একটা রোগ কখনোই সেটা দুদিনে উৎপন্ন হয় না। বডি অনেকভাবে আপনাকে সাইন দেয় যে কখনো এই সমস্যাটা হচ্ছে, কখনো ওই সমস্যাটা হচ্ছে। যখনই এইসব ছোট, ছোট সমস্যা একাধিক হতে থাকে, তখনই একজন ডাক্তার, সে আয়ুর্বেদ হোক, সে হোমিওপ্যাথি হোক, সে অ্যালোপ্যাথি হোক, তাকে দেখানো, তার সাথে সেই সমস্যাগুলো নিয়ে কনসাল্ট করা এবং প্রপার কিরকম রোগ হয়েছে সেটা জেনে তার চিকিৎসা করা। যদি সেইটা করেন তাহলে আমার মনে হয় যে পরে গিয়ে কোনো বড় রোগের হাত থেকে আপনি কোনো বড় রোগ আপনাকে তাড়াতাড়ি গ্রাস করতে পারবে না। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি চটজলদি রিলিফ চাই, মাথা ব্যথা হচ্ছে, আমি একটা ওষুধ খেলাম, মাথা ব্যথাটা কমে গেল। মাথা ব্যথাটা হচ্ছে কেন? হুম। কারণটা আমার জানা উচিত। মাথা ব্যথার অনেকগুলো কারণ আছে। যদি আমি সেই যে কারণটা নিয়ে বদার্ড না হই, হুম। তাহলে সেটা অ্যাকচুয়ালি মূর্খতা। তো আমাদের উচিত আগে ভালোভাবে এডুকেটেড হওয়া যে একটা রোগ হওয়ার পিছনে কি কারণ থাকে, সেই কারণগুলো জানা এবং সেইগুলো জেনে তারপরে চিকিৎসা করা। চটজলদি জিনিস করতে গিয়ে 2 মিনিটস ম্যাগি বানাতে গিয়ে পুরো বিষয়টাই খারাপ হয়ে যায়। তো সেটা না করে আমার মনে হয় যে রোগের সিমটম দেখা, তারপরে যে কোনো একজন ডাক্তারের সাথে সেটা নিয়ে ডিসকাস করা এবং তারপরে তার পছন্দ অনুযায়ী যে কোনো প্যাথির চিকিৎসা সে করতে পারে। আচ্ছা, আপনার কাছে তো প্রচুর মানে পেশেন্ট আসে। ধরুন
কারোর হয়তো ডাইজেশনের প্রবলেম হলো বা স্ট্রেসের বা অ্যাংজাইটি হুম, এরকম, বা ক্যান্সার পেশেন্ট হুম। এসে তাদের কিভাবে আপনি দেখেন? জেনারেলি অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ বলা হয় যে একটা রোগ হওয়ার জন্য একাধিক রোগ কারণ, আবার একটা রোগের জন্য একটাই রোগ কারণ হয়। তো আয়ুর্বেদে কখনোই ক্যান্সারের চিকিৎসা বলা হয়নি, আয়ুর্বেদে কখনোই ইনডাইজেশনের চিকিৎসা বলা হয়নি, কিন্তু আয়ুর্বেদে কিছু জিনিসকে বলা হয়েছে। যেমন আমরা যদি ক্যান্সারকে ভাবি তাহলে হুম, সেখানে রাজযক্ষা বলে একটি ওয়ার্ড আসে আয়ুর্বেদে। হুম, তো রাজযক্ষার মধ্যে ক্যান্সার, রাজযক্ষার মধ্যে টিবি, রাজযক্ষার মধ্যে যে কোনো রোগ যাতে পেশেন্ট শীর্ণ হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, সে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। তখন আমরা তাকে সেই চিকিৎসা, সেই রাজযক্ষার প্রোটোকলে যে চিকিৎসাটা বলা হয়েছে আয়ুর্বেদে, আমরা সেই চিকিৎসা তাকে অ্যাপ্লাই করি। তখন গিয়ে মানুষ ঠিক হয়। অ্যাকচুয়ালি আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতি হলো যে শরীরের যে ভারসাম্য, শরীর একটা তালে চলে। সেই তালের ভারসাম্য যখন ভারসাম্য হারিয়ে ফেলে তখন আমাদের শরীরে রোগ হয়। আয়ুর্বেদ সেই ভারসাম্যটাকে বজায়। যেমন উদাহরণস্বরূপ আপনাকে আমি বলছি, কোনো কিছু বেড়ে যাওয়া বা কোনো কিছু শরীরের কমে যাওয়া, আমরা তাকেই রোগ বলে মনে করি। আপনি চিন্তা করে দেখুন, বিপি বেড়ে গেল, বিপি কমে গেল, হুম, আপনি তখনই বদার্ড হন। হুম, বিপি যখন সামঞ্জস্য থাকে আপনি বদার্ড হন না। না, সেই রকমই ঘুম অত্যাধিক হচ্ছে, ঘুম হচ্ছেই না, হুম, আপনি বদার্ড হবেন। ঘুম স্বাভাবিক হলে বদার্ড হবেন? হুম, হবেন না। আয়ুর্বেদের কাজই সেইটা। প্রত্যেকটা আয়ুর্বেদের চিকিৎসার মূল অস্ত্রই হলো এটা, যে শরীরের ব্যালেন্সিং যে ব্যাপারটা আছে সেটাকে মেনটেন করা। সেইটা মেনটেন করার জন্য আয়ুর্বেদের ৩ টে পদ্ধতিতে শরীরকে ভাগ করা হয়েছে। মানে বডি কনস্টিটিউশন। এই ৩ টে পদ্ধতির মধ্যে সব মানুষরা পড়ে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ। কি, কি? বায়ু, পিত্ত এবং কফ। তাদের নেচার আলাদা, আলাদা। বাত প্রকৃতির যে মানুষরা হয় তারা খুব ফ্রিকল মাইন্ডেড, খুব তাড়াতাড়ি কাজ করে, কোনো কিছু ভাবনা চিন্তা করে না। পিত্ত যারা তারা খুব ধীর স্থির, আহ, খুব ইন্টেলেকচুয়াল, কথাবার্তা বুদ্ধির মধ্যে দিয়ে এরকম করে তাদের ৩টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ৩টে ক্যাটাগরির মধ্যে যে কোনো মানুষ পড়ে যায়। তার শরীরে ব্যালেন্সিং আমরা এই ৩টে প্রকৃতির উপরে বিচার করেই আমরা তাদের এই বিষয়গুলোকে ব্যালেন্স করি। তাই সুগার যখন আপনি চিকিৎসা করেন আয়ুর্বেদে, তখন সেটা সুগারের চিকিৎসা হয় না। আমরা দেখি তার শরীরে কোন প্রকৃতির ভারসাম্য হারিয়েছে, তাকে সেটাকে ব্যালেন্স করা। তাহলে হয়তো তাকে অশ্বগন্ধাই দেওয়া হলো, কিন্তু তাতে তার সুগার কমবে। কিন্তু অশ্বগন্ধার সায়েন্টিফিক্যালি কোনো সুগারের উপরে কোনো রোলই হয়তো নেই। তো আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতিটা এইভাবে চলে। তো যাদের সুগার বললেন, সুগারের পেশেন্ট, এরা তো ম্যাক্সিমাম মানে যারা ইনসুলিন নেয় আমি হ্যাঁ, বলছি। হ্যাঁ। এবার ইনসুলিন পেশেন্টদেরও কি তাদের কি আয়ুর্বেদিক দিয়ে চিকিৎসা করা অবশ্যই, যেতে পারে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আমরা ১ম এই আমি কথাটা বললাম, বলা যখন শুরু করলাম তখন আমি কি বললাম না, আমরা রোগের কথা চিন্তা করি, রুগীর কথা নয়। একটা পেশেন্টটি খুব মোটা এবং সে ইনসুলিন নেন। হুম, দেখা গেছে। একটা পেশেন্ট সে খুব মোটা, সে ইনসুলিন নেন। আবার আরেকটি পেশেন্ট সে খুব রোগা, সেও ইনসুলিন নেন। দুটোর মধ্যে তাদের দুজনেরই হাই সুগার। কিন্তু হুম, দুজনের প্রকৃতিগত পার্থক্য আছে। একজন মোটা, একজন রোগা। একজনের শরীর ভারী মানে তার শরীরে মেদ বেশি, একজনের শরীরে মেদ কম। আয়ুর্বেদ সেইখানে দুটো ডিফারেন্ট করে পেশেন্টকে, এবং দুজনের ক্ষেত্রে দুরকম আলাদা চিকিৎসা হয়। যে রোগা তাকে সবসময় আয়ুর্বেদ অনুযায়ী সন্তর্পণ মানে তার শরীরে মাংস, মেদ এগুলোকে বাড়ানোর চিকিৎসা বলা হয়েছে। আর যে মোটা তাকে অপতর্পণ চিকিৎসা মানে তাকে রোগা করতে বলা হয়েছে। আপনি সে ইনসুলিন নিচ্ছে কিন্তু তার ওজন বাড়ছে, তা আপনি তার ওজনের উপরেই যদি কাজ না করেন, কি কারণে তার ওজনটা বেড়ে রয়েছে সেই কারণটাকেই যদি না খুঁটিয়ে বের করেন, দেখা গেল তার ওজন বাড়ার কারণ সে ৫ বছর ধরে স্টেরয়েড নিয়ে গেছে কোনো একটি রোগের জন্য। তাহলে আপনি যদি সেইখানেই তার চিকিৎসাটা না ধরেন, আপনি যদি শুধু ইনসুলিনের উপরে ফোকাস করেন, তাহলে পেশেন্টের সুগার কখনো কমবে না। কারণ তার কারণ অন্য জায়গায় লুকিয়ে আছে। হুম, সেই রকমই একটি মানুষ রোগা, কিন্তু সে ইনসুলিন নিয়ে যাচ্ছে। দেখা গেছে ১৫ বছর আগে তার টিবি হয়েছিল। সে সেই তার টিবির চিকিৎসা তখন হয়েছিল। তারপরে তার শরীরে সেরকম কোনো নিউট্রিশন হয়নি। তারপরে গিয়ে তার স্ট্রেস বা হজম শক্তি খারাপ হওয়ার জন্য তার সুগার ধরেছে। তো
তো আমরা যদি তাকে শুধু সুগারের ওষুধই খাইয়ে যাই, তার পুরনো হয়ে যাওয়া যে টিবি বা তার জন্য হুম তার শরীরে যে ক্ষয় হয়েছে, হুম সেই ক্ষয়ের যদি চিকিৎসাই না হয়, তাহলে তার সুগার ঠিক হবে কোথা থেকে? তো আয়ুর্বেদের চিকিৎসা মানে হলো রোগ নয়, রোগের কারণের চিকিৎসা। যে এই রোগটি আপনার শরীরে আসার কারণটা কি? সেই কারণের উপরে যতক্ষণ না আপনি চিকিৎসা করবেন, সেই পেশেন্টকে সুস্থ করা নেক্সট টু দি পাওয়ার ইম্পসিবল। সারা জীবন হয়তো ওষুধের উপরেই আপনাকে থাকতে হবে। কিন্তু আয়ুর্বেদ সারা জীবন ওষুধের উপরে আপনাকে রাখে না। আয়ুর্বেদের কাজই হলো আপনাকে জীবনচর্চা মানে দিনচর্যা মানে একটা দিনে একটা মানুষ কিভাবে চলবে। রাত্রিচর্যা, একটা রাত যখন দিন ঘনিয়ে যখন দিন গেল, রাত আসলো, সেই রাতে একটা মানুষ কি করবে, কি করবে না। ঋতুচর্যা, আমরা অ্যালোপ্যাথিতে এই জিনিসগুলো দেখা হয় না। কারণ ওখানে মেডিসিনের উপরে ফোকাস করা হয়। ওখানে নেচারের উপরে ফোকাস করা হয় না। কিন্তু আপনি আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আমাদের যখন ঋতু পরিবর্তন হয় তার কি এফেক্ট আমাদের শরীরের উপরে নেই? ১০০ বার আছে। ১০০ বার আছে। আপনি কাশ্মীরে চলে যান। এখান হুম থেকে যখনই আপনি কাশ্মীরে যাচ্ছেন, কাশ্মীরে খাওয়া-দাওয়া আমাদের খাওয়া-দাওয়া একদম আলাদা। ওখানে গিয়ে আপনাকে আপনার শরীরকে ওইখানকার টেম্পারেচার অ্যাডজাস্ট হতেই সময় লাগবে। তাহলে এটা আমরা কখনোই ভাবতে পারি না যে ঋতুর যে এফেক্ট সেটা আমাদের শরীরে নেই। সেজন্য আয়ুর্বেদে ঋতুচর্যার কথা বলা হয়েছে এবং এগুলো চিকিৎসা শুরু হওয়ার ১ম এ বলা হয়েছে। কেন বলা হয়েছে? মানুষ কি এতই মূর্খ ছিল যে এতদিন এত বছর ধরে, আর এটা ভাবতে হবে আমাদের যে আয়ুর্বেদ বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যদি দাঁড়িয়ে রয়েছে, তাহলে সেই প্যাথির মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু আছে। এটা আমাদের ল্যাক যে আমরা তাকে জানার চেষ্টা করিনি। যারা বলে যে আয়ুর্বেদ বোগাস, তারা কখনো আয়ুর্বেদ জানারই চেষ্টা করেনি। তারা যদি তাদের শুধু এইটুকু তাদের বোঝা উচিত যে একটা প্যাথি যে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছে, যেখানে গরুর গাড়ি চলে গিয়ে ৪ চাকা চলে এসছে, সেখানে যদি মনে করলাম আয়ুর্বেদ গরুর গাড়িই হলো, তাহলে সে এতদিন পর্যন্ত টিকে আছে কেন? নিশ্চয়ই তার মধ্যে কিছু রয়েছে। রসদ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপরে কোনো একজন বিদেশী দেখবে, সে আয়ুর্বেদকে আয়ুর্বেদা বলবে, তখন সবাই একসেপ্ট করবে যেমন যোগাকে করেছে। আপনি বলুন আজকে এখনকার দিনে 90% ডাক্তার আপনি যাবেন চিকিৎসা করতে, তারা যোগের কথা, যোগার কথা তারা প্রেসক্রিপশনে লেগে যে যোগ হুম করতে হবে। হুম যোগ কি আমাদের এখানে আজকের নাকি? কত বছর পুরনো। হুম আগে কেউ প্র্যাকটিসও করেনি, আগে কেউ লেখেও নি। এখন হঠাৎ করে লিখছে। কেন? যোগ যখন যোগা হয়ে আমাদের এখানে এসছে, আমরা সবসময় কপি করতে ভালোবাসি। আমরা মনে করি যে গায়ের চামড়া যাদের ফর্সা, তারা বস। তারা ওখানে গিয়ে ভিক্ষা করুক। এখানে আসলে তাদের আমরা সেলুট করি। তাদের সাথে সেলফি তুলতে। এটা আমাদের নেচার। আমাদের ২৫০ বছরের দাসত্ব এটা আমাদের শিখিয়েছে। আমাদের রক্ত থেকে এখনো দাসত্ব ব্যাপারটা এখনো যায়নি। সেইজন্য যতক্ষণ যোগ ছিল, আয়ুর্বেদ আ বা কেউ এটাকে পাত্তা দেয়নি। যখন ফরেন থেকে সেটা যোগা হয়ে আসলো, ভুজঙ্গাসন যখন স্নেক পোজ হলো, আ আ গরুর আসন যখন কাউ পোজ হলো, তখন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করা শুরু করলাম। হ্যাঁ, এটার মধ্যে কিছু না কিছু তো আছে। কারণ ওরা ইউজ করছে তো। ঠিক থাইরয়েড বা থাইরয়েড বা এখন বিপি নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে। অবশ্যই, অনেক বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের তো রয়েইছে। অবশ্যই। তো এই থাইরয়েডটা কেন হয়? বা হ্যাঁ, দুটোই আলাদা সেগমেন্ট। আ একদম। বিপিও আলাদা, থাইরয়েডই আলাদা। হুম, এই থাইরয়েড নিয়ে যদি বলে আয়ুর্বেদিক কি চিকিৎসা আছে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমরা যদি দেখি আজকে 99% যে যত রোগ হচ্ছে, মেক্সিমাম হলো লাইফস্টাইল ডিসঅর্ডার। ২-১ টা আপনি পাবেন যেটা ভাইরাল কিংবা ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে। কিন্তু 99% তার মধ্যে থাইরয়েডও পড়ে, সুগারও পড়ে, তার মধ্যে বিপিও পড়ে। যতগুলো আপনার কাছে ডিজিজ আসছে, যেগুলো হুম আপনার সাদা চোখে দেখতে পাচ্ছেন যে বাড়িতে বয়স্করা কন্টিনিউ তার জন্য মেডিসিন খাচ্ছে। দ্যাট ইজ আর কিছু না। এই যে থাইরয়েডের কথা বলছেন, এটা লাইফস্টাইল ডিসঅর্ডার। এই যে সুগারের কথা বলছেন, বিপির কথা বলছেন, এগুলো সব লাইফস্টাইল ডিসঅর্ডার। দীর্ঘদিন অনিয়মিত খাওয়া-দাওয়ার জন্য, হুম দীর্ঘদিন অনিয়মিত জীবনচর্চার জন্য এই রোগগুলো আমাদের ধরে। সাধারণ বিষয়। যেই মানুষটি দিনে ২ বার খায় আয়ুর্বেদ অনুযায়ী, যে মানুষটি দিনে ২ বার খায়, দুটো খাওয়ারের মধ্যে ৮ ঘন্টা গ্যাপ দেয়। হুম রাতের খাওয়ার ৭ টার আগে খায়। তার কখনোই থাইরয়েড, সুগার, প্রেশার এই ৩ টে রোগ আসতে পারে না। যদি আসে তাহলে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়। হুম
মানে সেটা জেনেটিক্যালি আমরা চিন্তা করতে পারি। যে মানুষ দিনে ২ বার খায় আর হুম, তার একবার পেট পরিষ্কার হয়, হুম, তাহলে তার এই ৩টে যে রোগ আমি বললাম, সেই রোগ ৩টি আসে না। থাইরয়েড আসার ১ম এবং প্রধান কারণ হলো ইনডাইজেশন। মানে আমরা যেটা খাচ্ছি সেটা হজম না হজম হওয়া হচ্ছে না। এবং অতি আহার। মানে এই সকালবেলা উঠে একটু মুড়ি চা খেলাম, তারপরে ১০টার সময় ২টো রুটি খেলাম, ১২টার সময় ১২টা-১টার সময় ওই একটু ভাজাভুজি হচ্ছিল তাই একটু খেলাম, ৩টের সময় ভাত খেলাম, ৪টে-৫টার সময় একটু সিঙ্গাড়া আর মুড়ি খেলাম, আবার রাত ১০টা-১১টার সময় আ ভাত খেলাম। মনে হলো একটু আইসক্রিম খেয়ে আসি, তাই যখন স্বামীর সাথে বেরোলাম আবার একটা আইসক্রিমও খেয়ে নিলাম। এটা ভাবতে হবে যে আপনি আমরা তো খেয়ে যাই, কিন্তু হুম, বডির অ্যাবসর্পশন পাওয়ারটাকে আমাদের চিন্তা করতে হবে। আয়ুর্বেদ আপনাকে চিন্তা করায় খাওয়া না, আপনাকে চিন্তা করায় শরীরকে নিয়ে ভাবার কথা আপনাকে চিন্তা করায়। কি? যে সু আমরা অ্যাকচুয়ালি বিষয়টা যদি আপনি খুব ডিপলি দেখেন না, আমরা খুব মেডিসিনকে রিলাই করি রাদার দ্যান আমাদের শরীর। আপনি আজকে কাউকেই জিজ্ঞেস করুন, কেউ নিজের শরীর সম্বন্ধে গ্যারান্টি দিতে পারবে না। মেডিসিন সম্বন্ধে সে গ্যারান্টি দেবে। ওই ওষুধটা খেয়ে নিই, ওটাতে পুরো কমে যাবে। কিন্তু নিজের তার মানে এটা ভাবতে হবে আমরা কত আমাদের কত নলেজে আমাদের কত ল্যাক রয়েছে যে আমরা নিজের শরীর সম্বন্ধে জানি না। আমরা নিজের শরীরকে বিশ্বাস করতে পারি না। হুম, আমরা কাকে বিশ্বাস করি? আমরা মেডিসিনকে বিশ্বাস করি। হুম, কোথায় তৈরি হচ্ছে? একটা ল্যাবে তৈরি হচ্ছে। কিছু কম্পাউন্ডের মিলিত একটা রাসায়নিক একটা ট্যাবলেট হয়, একটা পিল হয়। তাকে আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের শরীরকে বিশ্বাস করতে পারি না। আয়ুর্বেদ শেখায় কি করে নিজের শরীরকে বিশ্বাস করতে হয়। আপনি যখনই খাওয়া-দাওয়ার মধ্যে দীর্ঘ পরিবর্তন আনবেন না আপনার প্রকৃতি অনুযায়ী অবশ্যই। হুম, আপনার প্রকৃতি অনুযায়ী বা হুম, আপনার বডি কনস্টিটিউশন অনুযায়ী। আপনি যখন আপনার খাওয়া-দাওয়ার মধ্যে পরিবর্তন আনবেন, তখন আপনার থাইরয়েড বলুন, সুগার বলুন, 90% এইরকম যেগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ, সেগুলো 90% কমে আসতে থাকে উইথআউট মেডিসিন। এক আয়ুর্বেদে বলা হয়েছে যতক্ষণ আপনার বার্ধক্য আসছে না, বার্ধক্য আয়ুর্বেদে ৫০ এর পরে গিয়ে বলা হয়। যতক্ষণ বার্ধক্য আপনার আসছে না, ততক্ষণ শরীরের ক্ষমতা থাকে যেকোনো রোগকে সে নিজে থেকেই ডিসলভ করার। শুধু আপনাকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে। আপনি যদি সেই প্ল্যাটফর্মটা না তৈরি করে দেন, শরীরকে নিজের থেকে কাজই না করতে দেন, তাহলে সেই যেটাই আপনি বলুন না কেন, যে থাইরয়েড বলুন, সে সুগার বলুন, আপনাকে সারা জীবন ওষুধের উপরেই নির্ভর করতে হবে। ডিপেন্ডেন্ট হয়ে থাকতে তো হবে। সেই জন্য থাইরয়েড কিংবা সুগার আমি একেবারেই বলে দিচ্ছি মানে যেগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার, থাইরয়েড, সুগার এগুলোকে যদি ঠিক করতে হয় আপনাকে, তাহলে ১ম এবং প্রধান লাইফস্টাইলকে চেঞ্জ করুন। লাইফস্টাইল চেঞ্জ করুন, লাইফস্টাইল চেঞ্জ করুন। যতক্ষণ না লাইফস্টাইলকে চেঞ্জ করবেন, যতক্ষণ না নিজের খাওয়া-দাওয়াকে, নিজের শরীরকে বুঝে নিজের খাওয়া-দাওয়া দেবেন, ততক্ষণ আপনার এই রোগগুলো থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না। রোগগুলো কিন্তু আপনার শরীরে এখনো বর্তমান। যারা ধরুন থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, হুম। তারা ওষুধ খেয়ে কখনোই এটা ভাববেন না যে এই রোগটা আপনার শরীর থেকে চলে গেছে। আচ্ছা, এই ওষুধ খাওয়ার পরে তো শরীরে আরো বেশি ডিজিজ তৈরি হ্যাঁ, হচ্ছে। আমি আপনাকে বলছি। তো কখনোই আপনি এটা ভাববেন না যে আমি ওষুধটা খেলাম মানে আমার থাইরয়েডটা চলে গেল। কখনোই না। ও ওষুধটা কি করে ওই ম্যাটারটাকে কেন আমরা রিপোর্টকে খুব পছন্দ করি। জানেন তো? ওই যে বললাম যে বেশি হয়ে গেলে ঠিক আছে, কমে গেলে খারাপ। হুম, মানে যখনই সেটা রিপোর্ট যখন নরমাল থাকে তখনই আমরা মনে করি ইট ইস স্যাটিসফাইড। আমাদের হুম, সাইকোলজি আমরা এতটাই সাইকোলজিক্যালি এতটাই রিপোর্টের উপরে ইনভলভ যে আমরা আমাদের শরীরের সিম্পটমকে বুঝি না। রিপোর্ট ঠিক আছে মানে আমি ঠিক আছি। কিন্তু ওই মেডিসিনটা ওটাকে শুধু চাপিয়ে রাখে। সেই জন্য দেখবেন যারা দীর্ঘদিন থাইরয়েডের ওষুধ খায়, তাদের আস্তে, আস্তে চুল পড়া শুরু হয়। তাদের আস্তে, আস্তে কেউ রোগা হতে থাকে। কারোর হাঁটুতে ব্যথা শুরু হয়। কারোর কোমরে ব্যথা শুরু হয়। কারোর খুব তাড়াতাড়ি বয়স বেশি, বেশি লাগতে থাকে। এইগুলো সাইড এফেক্ট। মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে বা ওই রোগটাকে চাপিয়ে দিলাম আমি। আমি আমার জীবনচর্চাকে পরিবর্তন করলাম না। আমি একটা মেডিসিন অকারণে কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি। তারও তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আয়ুর্বেদ মেডিসিনেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যদি আমি সেটাকে ব শরীরের বডি কনস্টিটিউশন অনুযায়ী যদি আমরা সেটাকে না নিই, তাহলে তারও হুম, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা নয় যে কোনো একটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবেই। এটা নিউটনের 3rd ল। হুম, আমরা অনেকেই বলে যে আয়ুর্বেদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা এই চিন্তাধারাটা খুবই ভুল।
আছে, অবশ্যই আছে। কারণ আয়ুর্বেদে হার্বাল যেরকম মানে হার্বাল মানে ধরুন উদ্ভিদ থেকে তৈরি হওয়া যেসব মেডিসিন আছে, মিনারেলও মেডিসিন আছে। মানে খনিজ দ্রব্য থেকে তৈরি হয় মেডিসিন। হার্বো মিনারেল মানে উদ্ভিদ এবং খনিজ দুটোকে মিক্স করেও ওষুধ তৈরি হয়। হুম। তো সেগুলো যদি আমরা না জেনে শুধু এটাই মনে করলাম যে ঠিক আছে এটা হচ্ছে সুগার বেশি, চলো নিম পাতার রস খাই, কন্টিনিউ। বা করলার জুস। বা করলার জুস এগুলো হুম, খুব চলে। হুম, তাতে পেশেন্ট খেতে পারে, কিন্তু একটা সময় তার কি হবে, তার ধাতু ক্ষয় শুরু হয়ে যাবে এবং পেশেন্ট সাফার ফ্রম সিকেডি। সে কিডনি ডিজিজে, ক্রনিক কিডনি ডিজিজে সে ভুগবে। কেন? কারণ শরীরে যখন অতি তিক্তকটু কষায় রস বেড়ে যায়, তখন সে ধাতুর মধ্যে আমাদের শরীরে আয়ুর্বেদে ৭টা ধাতু দিয়ে আমাদের শরীর তৈরি। রস, রক্ত, মাংস, মেদ, অস্থিমজ্জা, শুক্র। শুক্র আল্টিমেটাম। তখন সে শুক্রকে কমাতে থাকে। শুক্র মানে দ্যাট ইজ নট সিমেন। দ্যাট ইজ শুক্র মানে এটাই যে আমাদের পুরো শরীরকে চালনা করে। হুম, আপনি যখন আপনার শরীরে শুক্র কমে যাবে, আপনি দুর্বলতা ফিল করবেন। ইউ ফিল ল্যাক অফ এনার্জি। তো আয়ুর্বেদে শুক্রকে সেই জায়গায় বর্ণনা করা হয়েছে। তো সে শুক্রকে নাশ করতে থাকে। যখন শুক্র খারাপ হতে থাকে তখন অর্গান ফেলিওর হতে থাকে ধীরে ধীরে। তো অতি তিক্তকটু কষায় রস ধীরে ধীরে শরীরকে খারাপ করতে থাকে। মানে সে শুক্রকে ধাতুকে সে ক্ষয় করতে থাকে। হুম, তাহলে অতি তিক্তকটু কষায় রস কোনো মোটা পেশেন্টের ক্ষেত্রে যেতে পারে, কিন্তু কোনো রোগা পেশেন্টের ক্ষেত্রে আপনি দিতেই পারবেন না, তার প্রকৃতি না বিচার করে। সেই জন্য আয়ুর্বেদ সব জায়গায় চলে না। এখন যেগুলো আয়ুর্বেদের ব্র্যান্ডিং চলে যে এর সাইড এফেক্ট নেই, এই ওষুধ সবাই খেতে পারে, এগুলো পুরো ভুল কথা। পুরো ভুল কথা, এর মধ্যে কোনো বেস নেই। বিং এ আয়ুর্বেদ ডক্টর, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এর মধ্যে কোনো বেস নেই যে এই যে আমি একটি ওষুধ বললাম যে এটা সবার জন্য, এই সুগারের ওষুধটা এটা সবাই খেতে পারে। এটা একদম মিথ, মিথ এবং মিথ। যদি কোনো আয়ুর্বেদ ডক্টর আপনাকে ওষুধ দেয়, তাহলে সে আপনার প্রকৃতি নির্ণয় করবে। যে আপনি ওই যে বললাম বায়ু, পিত্ত, কফ কোন প্রকৃতিতে পড়েন। সে প্রকৃতি নির্ণয় করবে। সে আপনার ডাইজেশন পাওয়ার কিরকম সেইটা দেখবে। তারপরে সে আপনার লাইফস্টাইল কিরকম সেটাকে দেখবে। প্রকৃতি নির্ণয়, ডাইজেশন ক্ষমতা, লাইফস্টাইল এই ৩টেকে ঠিক করে তারপরে মেডিসিনে যাবে। মেডিসিন 4th অথবা 5th নম্বরে আসে। ১ম এই ৩টে বা ৪টে স্টেপ আসে। একজন আয়ুর্বেদ ডক্টর এইভাবেই চিকিৎসা করা উচিত। না হলে আয়ুর্বেদকে সবাই গালাগালি করে। হুম, স্কিনের জন্য আয়ুর্বেদ বেস্ট। কারণ ওটা বাইরে লাগাতে হয়। ওরালি না, সবাই বারণ করে। কারণ আয়ুর্বেদকে কেউ ওইভাবে দেখেইনি, কেউ দেখায়ওনি, বলেওনি কেউ। আজ অব্দি কেউ এটা বলেওনি যে এইভাবে আয়ুর্বেদকে দেখতে হয়। যতক্ষণ না আপনি না জানবেন। আপনি আজকে আপনি আমার কাছ থেকে কিছু শুনবেন, তারপরে কিছু পড়াশোনা করবেন। তারপরে গিয়ে আপনার কাছে একটা আইডিয়া আসবে। আচ্ছা এই জিনিসটা তাহলে এরকম। কেউ যদি আপনাকে নাই জানায়, আপনি যদি বাইরে থেকে শুধু শুনেই যান যে এইটা খেলে এইভাবে ঠিক হয়ে যায়। এটা তো আর্ধেক সত্যি কথা বলা হয়। শুধুমাত্র ব্যবসার জন্য। আর্ধেক সত্যি কথা। পুরো সত্যিটা এটা। যে যেটাই আমি বললাম আপনাকে যে আয়ুর্বেদ ওষুধের সাইড এফেক্ট নেই, এই কথাটাও ভুল। হুম, অ্যালোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট নেই, এই কথাটাও ভুল। কিন্তু সেইটা আপনি কিভাবে খাচ্ছেন, কিভাবে নিচ্ছেন এবং সেইটাকে কারেকশন করার জন্য নিজের লাইফস্টাইলে কি চেঞ্জ করছেন, তার উপরে নির্ভর করে। কোনো একটি ওষুধ আপনি সারা জীবন খেয়ে যাবেন, এটা কখনো হতে পারে না। চিকিৎসা শাস্ত্রে এরকম কখনো লেখা নেই যে এই ওষুধটা মরার আগ পর্যন্ত একে খেয়ে যেতে হবে। যদি কোনো প্রত্যেকটা চিকিৎসারই একটা ব্যারিয়ার আছে। সবসময় কোনো জটিল রোগ হলে ৩টে প্যাথির সাজেশন নিতে হয়। একটা আয়ুর্বেদ, একটা অ্যালোপ্যাথি, একটা হোমিওপ্যাথি। হুম, হুম, ঠিক আছে? যেকোনো জটিল রোগে। কারণ প্রত্যেকটা চিকিৎসারই একটা ব্যারিয়ার থাকে। আয়ুর্বেদেরও ব্যারিয়ার আছে, হোমিওপ্যাথিরও ব্যারিয়ার আছে, অ্যালোপ্যাথিরও ব্যারিয়ার আছে। তো সেই জন্য ওষুধ কোনো কিছুর পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশন আপনার লাইফস্টাইল। যেই কারণেই রোগটা হলো, সেইটা আপনার পার্মানেন্ট সলিউশন। আপনি যদি সেইটাকে ঠিক করেন, আস্তে আস্তে ওষুধ বন্ধ হয়ে যায়। অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদ হুম, হোক, ওষুধ বন্ধ হয়ে যায়। আর এটাই নিয়ম। আপনি সারা জীবন সুগারের ওষুধ খেয়ে যাবেন, এটা তো কখনো ঠিক নয়। বিগ আপনি আপনি নিজেই চিন্তা করুন যে সারা জীবন ওষুধ খেয়ে যাবো, ওষুধের উপরে বেঁচে থাকবো, এটা তো ঠিক নয়। তার থেকে ভালো হয় যে আপনি খাওয়া-দাওয়ায় চেঞ্জ করুন। তার থেকে ভালো হয় আপনি যে জীবনযাত্রাটা করছিলেন, যার জন্য আপনার এই রোগটা আসলো। দেখা গেল আপনি সারাদিনে ৪-৫ বার খেতেন।
তার জন্য হঠাৎ করে আপনার ওবেসিটি চলে এসছে। তাহলে আপনি ওয়ার্কআউট করুন, ঠিকই ওয়ার্কআউট করে যে এক্সট্রা ফ্যাট আছে সেটাকে ঝরান, কিন্তু তার সাথে সাথে খাওয়া দাওয়া তো চেক করুন। আপনি খাচ্ছেনও বেশি, আবার ওয়ার্কআউটও করছেন, তাতে লাভ হবে না, তাতে হিতের বিপরীত হবে, ওজন আরো বাড়া শুরু করবে। এই যে এখন আমরা দেখি যে আয়ুর্বেদিক অনেক প্রচুর ডাক্তার, আপনি এই কথাটা বললেন হুম, যে প্রচুর ডাক্তাররা, আয়ুর্বেদিক ডাক্তার প্রচুর এখন এসেছে এবং হুম, প্রচুর মেডিসিনও দিচ্ছে। হুম, ঠিক আছে, অনেক টনিক দেওয়া হচ্ছে আর কি, যে হুম, আপনি এটা খান তাহলে সুস্থ হয়ে যাবে। হুম, তো এইটা কি মনে হচ্ছে যে বাজারে যেরকম আর কি প্রচুর আয়ুর্বেদিক প্রোডাক্টস গুলো যেগুলো এসেছে, হুম। সেগুলো কি সঠিক অ্যাকচুয়ালি? না, না, অ্যাকচুয়ালি সেগুলো সঠিক নয়। মানে ওষুধগুলো দেওয়ার যে টেকনিক্যালিটাও। টেকনিক্যাল যে ক্যাটেগরি থাকে সেগুলো একদমই সঠিক নয়। আয়ুর্বেদ কখনোই আপনাকে এইভাবে চিকিৎসা করতে শেখায় না। বিং এ আয়ুর্বেদ ডক্টর, যারা কিনা আয়ুর্বেদ পাস করেছে, যাদের BA-MS অর্থাৎ ব্যাচেলর অফ আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড সার্জারি এই ডিগ্রিটা রয়েছে, হুম তারা যারাই প্র্যাকটিস করছে না কেন আজকে কলকাতার উপরে যারা হুম প্র্যাকটিস করছে, হুম হুম তারা কখনোই এইভাবে এই জিনিসগুলোকে প্রমোশন করে না। যে আপনি এইভাবে এই ওষুধটা খান, হুম এটা খেলে আপনার এটা 100% ঠিক হয়ে যাবে। এগুলো ও ঠিক ওই ইনোর মতো বা ওই স্যারিডনের মতো। হুম কোনো অ্যালোপ্যাথি ডক্টর স্যারিডন প্রেসক্রিপশন করে না। ওটা বাজারই চলতি বাজার। ঠিক আছে? যখনই আপনি একজন অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যাবেন তার কিছু ক্রাইটেরিয়া থাকে। সে কিছু জিনিস জিজ্ঞাসা করে, সেইগুলোর উপরে ভিত্তি করে কিছু মেডিসিন দেয়। সেই রকমই একজন আয়ুর্বেদ ডক্টর যখন আপনি তার কাছে যাবেন ওষুধ নিতে বা দেখাতে, হুম সে তখন আপনার নাড়ি পরীক্ষা করবে, আপনার প্রকৃতি পরীক্ষা করবে, আপনি কোন প্রকৃতির মধ্যে পড়ছেন সেটা আপনাকে জানাবে এবং তারপরে আপনার চিকিৎসা নিন বলবে এবং তখন আপনাকে ঠিক করে দেবে যে হ্যাঁ, আপনার এই ওষুধটা খেলে বা আপনাকে তার সাথে সাথে এই জিনিসগুলোকে করলে আপনি এই রোগটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, অনেকেই বলে যে আয়ুর্বেদিক মেডিসিন মানে নিতে গেলে অনেক টাইম টেকিং হয় হুম। অ্যাকচুয়ালি। তো এটা কি মিথ না ফ্যাক্ট? না, না, এটা মিথ নয়, এটা ফ্যাক্ট। কিন্তু এটাও সেই ওরকমই বলা যে এটা একটা অর্ধসত্য কথা। আয়ুর্বেদ যেহেতু গভীরভাবে কাজ করে, মানে রুট কজের উপরে কাজ করে, হুম সেহেতু এটা সময় সাপেক্ষ বিষয়। ঠিক আছে? আপনি গেছেন পেটে ব্যথার জন্য। হুম পেটে ব্যথার ওষুধ দেওয়া হলো আপনাকে। আপনি সুস্থ হয়ে গেলেন। ওষুধ বন্ধ হলো, পেটে ব্যথা আবার চলে আসলো। হুম তাহলে এটা চিকিৎসা হতে পারে না। চিকিৎসা এটাই যে আপনি গেছেন ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিল, আপনি সুস্থ হলেন এবং সেটা আর রেকার করল না। এটা চিকিৎসা। সেইটা করতে গেলে আপনার প্রকৃতি নির্ণয় করা, কি কারণে আপনার এই রোগটা হয়েছে সেটাকে ডায়াগনোসিস করা এবং তার একটা সুদূর প্রসারী ট্রিটমেন্ট করতে হয়। আয়ুর্বেদের ক্ষেত্রেও তাই। আয়ুর্বেদের ক্ষেত্রে যখন এত কিছু পেশেন্টকে বলা হয়, পেশেন্ট আস্তে আস্তে তখনই মনে করে যে না, ওষুধ খেতে পারবো ডাক্তারবাবু ঠিক আছে, কিন্তু এত কিছু নিয়ম মানতে পারবো না। কেন? যেই জিনিসগুলোর কারণে আপনার এই রোগগুলো হয়েছে, সেই জিনিসগুলো যখন আপনাকে অ্যাভয়েড করতে বলা হবে, সেটা আপনি করতে পারবেন না। তো আয়ুর্বেদের ক্ষেত্রে চিকিৎসা করতে গেলে চিকিৎসা গভীরভাবে হয়। মানে আপনার পেটে ব্যথা কেন হলো? সেইটা ইনডাইজেশনের জন্য হলো কিনা, দীর্ঘদিন অনিয়মিত খাওয়া-দাওয়ার জন্য হলো কিনা, সেই কারণটাকে বের করা এবং তার চিকিৎসা করে তারপরে যখন পেট ব্যথার উপরে চিকিৎসা করা হবে, তখন আপনি সুস্থ হবেন। আদারওয়াইজ যদি মনে করেন যে আমি আজকে যাবো, ওষুধ নেবো, ২ দিনের মধ্যে ঠিক হয়ে যাবো, তারপরে হলো, না হলো, না হলো। সেই চিকিৎসা আয়ুর্বেদ করে। কিন্তু সেই চিকিৎসা জেনারেলি আয়ুর্বেদের যে এথিক্স, সেই এথিক্সকে ফলো করে না। তাই জন্য সেই চিকিৎসা করার থেকে না করা আমার মনে হয় খুবই ভালো, খুবই ভালো। কারণ আয়ুর্বেদ রুট কজের উপরে কাজ করে। সে তার শরীরের ব্যালেন্সিং বা শরীরের ভারসাম্য বজায় রাখাকে চেষ্টা করে। তার জন্য যেই রকম চিকিৎসার দরকার, সেই রকম চিকিৎসা অনেকটা টাইম টেকিং। আচ্ছা, লং টার্মে ধরুন কোনো যে ক্রনিক প্রবলেমস গুলো আছে, সেখানে কি আয়ুর্বেদিক চিকিৎসা করা দরকার? হ্যাঁ, একদম। সেখানে আয়ুর্বেদ চিকিৎসাই একদম একমাত্র সাফল্যভাবে আপনাকে সেখান থেকে ভালো রাখে। যেমন বাতব্যাধি, মানে যেকোনো জয়েন্টস পেইন বা আদারওয়াইজ যেকোনো পেইন, রিউমাটয়েড আর্থারাইটিস বা আমরা যাকে আমবাত বলি, হুম এই জিনিসগুলো যেগুলো কন্টিনিউ পেশেন্টদের খুব, মানে দেখা যায় যে শুধু পেশেন্ট স্টেরয়েডের উপরেই থাকে। স্টেরয়েডের বাইরে পেশেন্ট যেতে পারে না, হুম অথবা রিপ্লেসমেন্ট করতে হয়, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্টের দিকে পেশেন্ট চলে যায়। সেই ক্ষেত্রে আমার বলার কথা যে সেই ক্ষেত্রে আপনারা আয়ুর্বেদ চিকিৎসাকে ট্রাই করতে পারেন। কেন করতে পারেন? কারণ এই যে হাঁটু ব্যথা, এই যে হাড় ক্ষয়ে যাওয়া, এই যে আমবাতের সমস্যা, কিংবা এই যে যেকোনো ক্রনিক ডিজিজ হোক না কেন, সেটা একদিনে তৈরি হয় না।
দীর্ঘদিন অনিয়মে চলার জন্য সেটা তৈরি হয়। সেটার কারণই হলো অনিয়ম এবং তার পিছনে অন্য কোনো রোগ আছে কিনা। তো তার যদি চিকিৎসা সেই রুট কজ থেকে আমরা যদি করতে চাই, তাহলে সেই রোগটি সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব হয়। আদারওয়াইজ সেই রোগটিকে পুরোপুরি ঠিক করা সম্ভব হয় না। শুধুমাত্র কিছু ওষুধ দিয়ে সেটাকে দমিয়ে রাখা হয়। পরে গিয়ে দেখা যায় এই জিনিসটাই পরে গিয়ে পেশেন্টের কিডনি ফেলিওর অথবা হার্টের সমস্যা অথবা আদার্স অন্য কোনো সমস্যায় পেশেন্টকে টার্ন করে দেয়। হয়তো সেই সমস্যাটা পেশেন্টকে খুব একটা করে না, কষ্ট দেয় না। কিন্তু পরে গিয়ে দেখা যায় যে ওই রোগটা অন্য কোনো রোগ তৈরি করে দেয়। তার জন্য যদি এইসব রোগগুলোতে মানে ক্রনিক রোগগুলোতে আপনারা যদি আয়ুর্বেদ চিকিৎসা করেন, তাহলে লাইফস্টাইল ১ম কথা লাইফস্টাইল ঠিক হয়। লাইফস্টাইল ঠিক হলে কি হয় যে রুট কজ মানে এই রোগটা কি কারণে হয়েছে সেই কারণটাকে আপনি আটকাতে পারলেন। হুম। তাহলে যতটা ডিটোরিয়েশন হয়েছে সেখানে আমি একটা বেড়া দিতে পারলাম বা একটা পিলার তুলতে পারলাম। এরপরে আসে যে যেইখানে যতটা খারাপ হয়েছে সেটাকে আমি রিজেনারেশন করব কি করে? যখন আপনি বডিকে সেই সময় দেবেন এবং যখন আয়ুর্বেদের এরকম রসায়ন চিকিৎসা বলে একটি চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা যখন আপনি শুরু করবেন, তখন সেলের রিজেনারেশন হতে থাকে সেখানে। এবং ধীরে, 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 ধীরে আপনি সেখান থেকে আস্তে, আস্তে বেরোতে পারবেন। এর জন্য পঞ্চকর্ম বলে একটি পদ্ধতি আছে। সেটিও খুব ভালো কাজ করে। কারণ সে শরীরের যে ডিটক্সিফিকেশন হয়, সেটা পঞ্চকর্ম করে থাকে। তো সেই ক্ষেত্রে পঞ্চকর্ম খুব হেল্পফুল। আচ্ছা, এমন কোনো দিক আছে যেটা ধরুন আয়ুর্বেদিককে মানে হ্যাবিট হিসেবে ফলো করলে মানে দৈনন্দিন জীবনে হুম। আয়ুর্বেদিককে হ্যাবিট হিসেবে করতে পারে? মানে হ্যাঁ, অবশ্যই। সেই ক্ষেত্রে আপনি ২ টো জিনিস ফলো করতে পারেন। একটা হলো নিয়ম মতো খাওয়া, আরেকটা হুম, হলো নিয়ম করে ঘুমানো। ঘুমটা দরকার হ্যাঁ, প্রত্যেকটা মানুষের। যেকোনো জিনিস ২১ দিন যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে সেটা একটা হ্যাবিট হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আমি আজকে সিগারেট খাওয়া ছেড়ে দেব, হুম, আপনি ছাড়তে পারবেন না। কিন্তু আপনি আজ থেকে যদি কন্টিনিউয়াস ২১ দিন সিগারেট না খান, ২২ নম্বর দিন আপনার সেই সেনসেশন কাজ করে না শরীরে। তাই যেকোনো জিনিসকে হ্যাবিট করতে গেলে কন্টিনিউয়াস ২১ দিন করতে হয়। আপনি যদি মনে করেন যে আপনি দিনে ২ বার খাবেন, রাত্রে ১০ টার মধ্যে ঘুমাবেন, ১ম সপ্তাহ, ১ম ৩ দিন, ১ম ৫ দিন খুব অসুবিধা হবে। কিন্তু কন্টিনিউ ২১ দিন করতে পারলে ২২ নম্বর দিন থেকে যেই টাইমে আপনি খাচ্ছেন, যে দুটো টাইমে খাচ্ছেন সেই টাইমেই আপনার খিদে পাবে। কারণ বডি তখন অ্যালার্ট হয়ে যায় যে ওই টাইমেই আমার খাওয়ার দরকার। যেই টাইমে শুতে যাচ্ছেন, ওই টাইমেই আপনার তখন ঘুম আসবে। এই দুটো জিনিস যদি আপনি করেন, আপনি যেকোনো চিকিৎসা, যেকোনো রোগ, যেগুলো ছোট, ছোট রোগ হয়, সেই ছোট, ছোট রোগকে আপনি আ আ খুব ইজিলি আপনি কভার করতে পারবেন। এবং তার জন্য আয়ুর্বেদ কিংবা হোমিওপ্যাথি কিংবা অ্যালোপ্যাথি নয়। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার যে আদার্স যে সমস্যাগুলো, হুম। শরীরের যে সমস্যাগুলো ছিল, সেগুলো অনেকটাই কমে গেছে এবং আপনাকে যে নিত্য নৈমিত্তিক যে আ গ্যাসের ওষুধ, মাথা ধরার ওষুধ নিতে হতো, সেগুলো আস্তে, আস্তে সেগুলো উইথড্র হতে থাকে। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট স্টার্ট করার আগে সাধারণ মানুষের কি, কি আরো বেশি ওয়াকিবল হওয়া উচিত? আয়ুর্বেদ ট্রিটমেন্ট স্টার্ট করার আগে জেনারেলি সাধারণ মানুষের যেগুলো ওয়াকিবহাল হওয়া উচিত, সেগুলো হলো যে একটু আয়ুর্বেদ সম্বন্ধে পড়া উচিত। কারণ আমরা যেই জিনিসটা যত কম জানি না মার্কেটে, সেই জিনিসটা নিয়ে তত বেশি ব্যবসা হয়। তো আ আয়ুর্বেদ জেনারেলি বডি কনস্টিটিউশন বা প্রকৃতির উপরে দাঁড়িয়ে রয়েছে। বডি কনস্টিটিউশন আমি ১ম এও আপনাকে এক সেম কথাই বললাম। বডি কনস্টিটিউশন বা প্রকৃতি কি? যে শরীরকে ৩ টে ভাগে ভাগ করা। সেই ৩ টে ভাগের মধ্যে আপনার শরীর কোন ভাগের মধ্যে পড়ছে সেটাকে জানা। সেইটা যখন আপনি জানবেন, সেটা জেনে যখন আপনি পেশেন্টকে রুগীর ডাক্তারকে গিয়ে বলবেন যে, "ডাক্তারবাবু এইটা আমার প্রকৃতি মনে হচ্ছে। আপনি আমাকে দেখুন এবং চিকিৎসা করুন।" তখন সেই ডাক্তার আপনার সাথে ব্যবসা করতে গেলেও দুবার ভাববে। সেও এটা ভাববে যে হ্যাঁ, এই পেশেন্টটি নলেজ এর হুম। কাছে আয়ুর্বেদের বেসিক নলেজটা আছে। আমি একে যেকোনো মেডিসিন লিখে দিয়ে আ সাটিয়ে দিতে পারব না। তো নিজের প্রকৃতিকে জানাটা খুব ইম্পোর্টেন্ট আয়ুর্বেদে। আচ্ছা, এখন বর্তমান যুগে যে আয়ুর্বেদিক ব্যাপারটা রয়েছে, ভবিষ্যতে মানে ফিউচার টাইমে কি আয়ুর্বেদিককে আরো বেশি মানে মানুষের কাছে পৌঁছাবে বা মানুষ কি ডিপেন্ডিং হবে হ্যাঁ, আয়ুর্বেদিক অবশ্যই। চিকিৎসায়? এখন আমি আয়ুর্বেদকে খুব ইতিবাচক জায়গায় দেখছি। কারণ আমরা মনে করছি যে বর্তমান যুগ যেটা শুরু হচ্ছে সেটা Gen Z-র যুগ। তো Gen Z কোনো কিছু জিনিসকে তলিয়ে দেখে না। কিন্তু এই ধারণাটা আমার মনে হয় খুব ভুল। এখনকার দিনে মানুষের ১ম চিন্তা হলো আমার এই রোগটা কি করে কমবে তা নয়। আমরা সুস্থ থাকবো কি করে সেইটা সে চিন্তা করে। হুম, যে আমরা সুস্থ থাকবো কি করে? সেই ক্ষেত্রে আয়ুর্বেদের স্টেপ ১ম আসে। হুম, আয়ুর্বেদ রোগকে কমায় না। আয়ুর্বেদ আপনাকে সুস্থ রাখে। আয়ুর্বেদের একটা শ্লোকে খুব সুন্দর করে বলা আছে। সেটা হলো
স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকারমেব চ। মানে হলো আয়ুর্বেদ আপনাকে শেখায় সুস্থকে কি করে সুস্থ শরীরকে কি করে সুস্থতা বজায় রাখতে হয় এবং আতুর মানে যে অসুস্থ তাকে কি করে সুস্থ করতে হয়। অ্যালোপ্যাথি বা অন্যান্য সায়েন্সে আমরা এটাই দেখি যে অসুস্থকে কি করে সুস্থ করতে হয়। কিন্তু সুস্থকে কি করে সুস্থতাকে মেইনটেইন করতে হয় সেটা আমাদের কেউ শেখায় না, সেটা আয়ুর্বেদ শেখায়। সেই জন্য বর্তমানে আয়ুর্বেদের ভবিষ্যৎ খুব ভালো এটা আমি দেখছি। কারণ বর্তমানে যেহেতু পেশেন্টের মধ্যে এখনকার মানুষরা শিক্ষিত, তাদের মধ্যে নলেজ বেশি এবং আস্তে, আস্তে এরকমও সময় আসছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক অ্যান্টিবায়োটিক ধীরে, ধীরে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে মানুষের শরীরে। সেই ক্ষেত্রে ১ম যেটা উচিত সেটা হলো শরীরকে যেকোনো রোগ প্রতিরোধের হাত থেকে শক্ত করে তোলা। সেটা আপনাকে আয়ুর্বেদই করতে সাহায্য করে। ছোট বাচ্চা বা বুড়ো বারবার জ্বর হচ্ছে, বারবার অসুস্থ হয়ে পড়ছে, তাকে ঘন, ঘন অ্যান্টিবায়োটিক না দিয়ে ন্যাচারাল কিছু জিনিস এপ্লাই করুন অথবা কোনো আয়ুর্বেদ ডক্টরের কাছে যান। ১ম থেকে তাকে আয়ুর্বেদটাই ধরান। তাতে কি হবে? তার শরীরের ইমিউনিটি বাড়বে। অ্যান্টিবায়োটিকে ইমিউনিটি বাড়ায় না। সে অ্যান্টিবায়োটিক যখন আমরা ছোট, ছোট ক্ষেত্রে ইউজ করি তখন কি হয়? সেই ওষুধগুলোর রেজিস্ট্যান্স পাওয়ার শরীরে বেড়ে যায় এবং পরে গিয়ে সেই ওষুধটা আমাদের শরীরে কাজ করে না। সেইজন্য আমরা যদি ছোট, ছোট জায়গায় এইরকম আয়ুর্বেদকে ইউজ করতে থাকি, তাহলে বড় কোনো রোগে অ্যালোপ্যাথি চিকিৎসা বা অ্যালোপ্যাথি যে অ্যান্টিবায়োটিক আছে সেগুলো খুব ভালোভাবে আমাদের শরীরে কাজ করে। এখন এই কথাটা বলতে গিয়েই একটা ছোট একটা কথা আসলো সেটা হলো বাইরের দিকে, বাইরের মানে ফরেনে "ব্যাক টু দ্য নেচার" এই স্লোগানটা চলছে খুব বেশি করে। হুম। তারা অ্যান্টিবায়োটিককে ছেড়ে দিচ্ছে। তারা টারমারিক, তুলসী এগুলোকে পেটেন্ট করছে। কেন? আমরা পড়াশোনা করছি না, আমরা এই জিনিসগুলো জানি না। তারা তারা ন্যাচারাল সাবস্টেন্স এর মধ্যে চিকিৎসাকে খুঁজে পাচ্ছে। আর এত বছর ধরে ৭,০০০ ৮,০০০ বছর ধরে আমাদের এখানকার শাস্ত্র যে আমাদের ন্যাচারাল সাবস্টেন্স এর মধ্যে যে চিকিৎসা লুকিয়ে রয়েছে সেগুলো যখন জানাচ্ছে, আমরা সেটা জানিনি। তারা জানছে, তারা সেই জিনিসগুলোকে পেটেন্ট করছে। তাহলে আস আস আ সামনে যে আমরা যে সময়টা দেখছি আজ থেকে ৫ থেকে ১০ বছর, আয়ুর্বেদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ আস্তে, আস্তে কারণ ওটা ফরেন থেকেই আসবে। টারমারিকের কোনো ওষুধ ফরেন থেকেই আসবে। হুম। টারমারিকের তুলসীর কোনো সিরাপ ফরেন থেকেই আসবে এবং আমরা সেটাকে আস্তে, আস্তে গ্রহণ করব। এটাই বিষয়। তো আয়ুর্বেদের ভবিষ্যৎ সামনে খুবই ভালো আছে। শুধু আমাদের কি করা উচিত? আমাদের আয়ুর্বেদকে বোঝা উচিত। আমাদের শুধু আয়ুর্বেদকে স্কিনের ক্রিম, চুলের শ্যাম্পু এই জায়গায় সীমাবদ্ধ না করে আয়ুর্বেদকে বোঝা উচিত। যারা আমরা এডুকেটেড পারসন আছি তাদের একটু পড়া উচিত, দেখা উচিত। আয়ুর্বেদ অনেক বড় একটা ভাস্ট একটা জায়গা। কিন্তু আমরা সেটাকে দেখি না বা আমরা দেখার প্রয়োজনও বোধ করি না। কিন্তু সেখানে জীবনচর্চা, সেখানে খাদ্যাভ্যাস, সেখানে একটা জীবনকে কি করে মেইনটেইন করতে হয়, এত সুন্দর করে লেখা আছে। সেটা যদি আমরা একটু পড়ার চেষ্টা করি বা আমরা একটু বোঝার চেষ্টা করি, আমার মনে হয় যে যে ছোট, ছোট যে রোগগুলোতে আমরা নিত্য নৈমিত্তিক দিন ভুগি, সেগুলো থেকে আমরা অনেক তাড়াতাড়ি মুক্তি পাবো। এই যে আপনার কাছে প্রচুর পেশেন্টরা আসে হুম, যারা যে সেক্ষেত্রে অনেক রকম প্রবলেমস নিয়েই তো রয়েছে, হুম। তাদেরকে কিভাবে আপনারা যে মেডিসিন তো নিশ্চয়ই সাজেস্ট করেন আর কি, আপনাদের অবশ্যই, নিজস্ব একটা অবশ্যই, ক্লিনিকও অবশ্যই, আছে, আমি অবশ্যই, অবশ্যই, আয়ুর্বেদা ক্লিনিক একটা রয়েছে আপনার, অবশ্যই, অবশ্যই। যেটা নর্থের সাইডে, হ্যাঁ, গিরিশ তো পার্কে রয়েছে। গিরিশ পার্কে। তো তাদের কিভাবে মেডিসিন আপনারা মানে সাজেস্ট করেন বা মেডিসিন থেকে আপনারা কি বানিয়ে দেন? হ্যাঁ, ইন জেনারেল কি হয় যে কোম্পানির পেটেন্ট মেডিসিন আমরা কিছু যদি দেখা যায় যে যেরকম ৩-৪ টে কোম্পানি হুম। আছে যেগুলো খুব স্ট্যান্ডার্ড কোম্পানি। যেমন বৈদ্যনাথ, ডাবর, হুম। আ উনঝা, হুম। হুম? হিমালয়া। হুম। এগুলো খুব পেটেন্ট মানে খুব রিলায়েবল আয়ুর্বেদ কোম্পানি যাদের মেডিসিনগুলো অ্যাকসেপ্টেবল। হ্যাঁ? সবার আয়ুর্বেদ মেডিসিন অ্যাকসেপ্টেবল নয়। হুম। এটাও আমরা জানি না। মানে নেগেটিভ অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়। কিন্তু আ যতটুকু হচ্ছে আমি ততটুকুর মধ্যেই আপনাকে বলছি যে কিছু, কিছু পেটেন্ট কোম্পানি আছে যাদের মেডিসিন সত্যি ক্লাসিক্যাল মেডিসিন তারা তৈরি করে। পেটেন্ট মেডিসিনও তৈরি করে। ক্লাসিক্যাল মেডিসিন মানে যেগুলো গ্রন্থোক্ত ৫,০০০ ৬,০০০ বছর ধরে যেই পদ্ধতিতে যে মেডিসিনগুলো তৈরি হয়ে এসছে, যেগুলো এইখানকার ওয়েদারের জন্য বা এইখানকার যে লোকেরা আছে তাদের জন্য খুব ইউজফুল। হুম। সেই মেডিসিনগুলো তারা তৈরি করেন এবং সেই মেডিসিনগুলোই আমরা ম্যাক্সিমাম ইউজ করি। এছাড়া বিভিন্ন রকম চূর্ণ মানে অশ্বগন্ধা,
গিলয়, তুলসী পেশেন্ট অনুযায়ী আমাদের যেগুলো পড়াশোনার মধ্যে থাকে, পেশেন্টের প্রকৃতি নির্ণয় করে, তার অবস্থা বুঝে সেই চূর্ণগুলো আমরা সেখানে ইউজ করি। মানে ন্যাচারাল ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল ওয়েতে ইউজ কতদিন টাইম লাগে এমনি করতে? মেডিসিন পেশেন্টকে ইন জেনারেল আমরা ১৫ দিন সময় নিই পেশেন্টের কাছে। যেকোনো ডিজিজ পেশেন্ট যখন নিয়ে আসে আমরা জেনারেলি ১৫ দিন সময় নিই। অ্যাকর্ডিং টু বাগভট বলে একজন রয়েছেন আয়ুর্বেদ আম আমাদের বাগভট সংহিতা বলে একটা বই আমাদের পড়তে হয়। সেখানে বলা হয়েছে ৭ দিনে যদি পেশেন্ট রিলিফ না পায় তাহলে চিকিৎসা সেখানেই বন্ধ করে দিতে। কারণ তাহলে এটা আপনাকে মনে করতে হবে আপনি ভুল পথে যাচ্ছেন। আমরা জেনারেলি ৭ থেকে ১৫ দিন সময় নিই। তাদের ১৫ দিন বা ৭ দিন অথবা ১৫ দিনের মেডিসিন দিই। তারা যদি 20 to 25% বেটার ফিল করে আমরা চিকিৎসা কন্টিনিউ করি। নাহলে ওখানেই চিকিৎসা আমরা বন্ধ করি। আচ্ছা, কোথাও গিয়ে মনে হয় যে এরকম যে এখন যে জেনারেশন যেভাবে যারা মানে মেডিসিন নিয়ে পড়াশোনা করছে বা মেডিকেল যারা পড়ছে তারা আয়ুর্বেদিকটাকে চাইছে না। হুম, তো খুব চটজলদি ফার্স্টেই বললাম যে খুব তাড়াতাড়ি এখন শেখার খুব ইচ্ছাটা ছেলে হুম, মেয়েদের মধ্যে হুম। এসেছে। তো কোথাও গিয়ে মনে হয় তারা ডাক্তারিটা ঠিকঠাক করে পড়াশোনা করছে কিনা? না, না এটা কখনোই না। সবাই ঠিকঠাকভাবেই পড়াশোনা করছে। ব্যাপারটা মার্কেটিং এটা ছাড়া আর কিছুই না। আমরা এরকমই ভাবি। কিন্তু একজন অ্যালোপ্যাথি ডাক্তার যে অ্যালোপ্যাথি সায়েন্সটা পড়ছে, সে তার 100% দিয়েই পড়ছে। তারা বা একজন আয়ুর্বেদ ডক্টর যে আয়ুর্বেদ সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, সে তার 100% ই দিচ্ছে। এবং আ আমাদের যে চিকিৎসা ব্যবস্থা পুরো ভারতবর্ষে যে চিকিৎসা ব্যবস্থা, সে আপনাকে নিঃশ্বাস ফেলতে দেয় না। এতটাই টাফ হয় তাদের সিলেবাস বা তাদের পড়াশোনা। সেটা যেকোনো প্যাথিতে। তো সবাই 100% ই দিচ্ছে। ব্যাপারটা হয় কি যে আমরা পেশেন্টের মতো করে আমরা চিন্তা করি। আমরা সেই প্যাথির মতো করে কিন্তু চিন্তা করি না। বাইরে যখন আপনি যান তখন আপনি যেই থাকুন না কেন আপনাকে ওই প্যাথিতে ওই পরিকাঠামোতে কি বলা হয়েছে ওটাকে ফলো করবে। একটা ছোট উদাহরণ দিয়ে দিই। আপনি আ বা যেকোনো ক্লিনিকে গিয়ে তাড়াহুড়ো দেখাতে পারেন। অ্যাপোলোতে গিয়ে দেখাতে পারেন না কেন? এটা চিন্তা করবেন। অ্যাপোলো আপনাকে ওই পরিবেশ মেইনটেইন করতে বাধ্য করে দেয়। কিন্তু সেই ডাক্তারকেই যদি আপনি পার্সোনাল ক্লিনিকে দেখাতে যান, যদি ১০ জনের পিছনে নাম থাকে গিয়ে বলবেন, "দিদি একটু দেখুন না তাড়াতাড়ি হয়ে যায় কিনা?" তো আমাদের মেন্টালিটিটা প্রবলেম আমাদের মেন্টালিটিতে, ডাক্তারের নয়। ডাক্তারের কাজই হলো একজন অ্যালোপ্যাথি ডাক্তার সে কখনোই চায় না যে আপনি খারাপ হয়ে যান। একজন আয়ুর্বেদ ডাক্তার কখনোই চাবে না আপনি খারাপ হয়ে যান। সে তার বেস্ট আপনাকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সমস্যাটা হলো পেশেন্ট নিজের মতো করে চিকিৎসা ব্যবস্থাকে নিতে চায়। এটা খুব ভুল। আপনি পডকাস্ট চালাচ্ছেন, আমি যদি বলি এই পডকাস্ট যেইভাবে হবে আমি নির্ণয় করে দেবো। এটা কখনোই ঠিক? কখনোই ঠিক না। আমি এই জিনিসটা বুঝিই না, জানিই না। আমার উচিত আপনি আমাকে যেরকমভাবে ডিরেকশন দেবেন, আমার সেইভাবে সেই জিনিসটাকে মেইনটেইন করা। তবেই তো গিয়ে জিনিসটা সুস্থভাবে পরিবেষ্টিত হবে। আচ্ছা, কোনো হেলথ টিপস যদি দেন, ডেইলি হেলথ হ্যাঁ, টিপস। ডেইলি হেলথ টিপস বলতে গেলে দেওয়া যায় কিন্তু ওই একই বিষয় চলে আসে যে প্রকৃতি এবং সেই মানুষের বডি কনস্টিটিউশন কি? জেনারেলি রাতে ঘুম আপনি বলছিলেন রাতে ঘুম হয় না, রাতে ঘুম হয় না। একটা ছোট ডেইলি টিপস ১ থেকে ২ টুকরো আখরোট, ৪ চামচ শসার রস মিশিয়ে যদি আপনি প্রতিদিন রাতে খান, রাতে ডিপ স্লিপ আসে। যারা রাতে খুব ভুলভাল স্বপ্ন দেখে, হুম, স্বপ্ন দেখে ভয় পায়, টগর ফুলের পাতা চেনা আছে? হুম, টগর ফুলের পাতা ২ থেকে ৪ টে জোগাড় করুন, ড্রাই করুন, সেটাকে একদম মিহি করে ঘষুন। মানে আ করে নিন, একদম গ্রাইন্ড করে নিন এবং সেটা দিয়ে দাঁত মাজুন। যেগুলো আমরা ফিয়ার টাইপের যে স্বপ্নগুলো দেখি না? যেগুলো দেখে বাচ্চা ভয় পেয়ে যায়, আঁতকে ওঠে ঘুমের মধ্যে, সেগুলো আস্তে, আস্তে কমে যায়। দুটোই বলা থাকলো। কারণ এরপরেও এটা হয় যে আমি করেছিলাম, আমি তো উপকার পাইনি। আবার একজন বলবে আমি করেছি, আমি কিন্তু খুব উপকার পেয়েছি। ব্যাপারটা এগুলোই এটা আয়ুর্বেদ। চলতে থাকবেই, এটা হ্যাঁ, তো। এগুলো আয়ুর্বেদের খুব এগুলো আয়ুর্বেদের খুব নেগেটিভ জিনিস। এতে কি হয় একটা প্যাথিকে খুব ভুলভাবে দেখা হয়। অ্যালোপ্যাথিতেও তাই। স্যারিডন বা অ্যালোপ্যাথি এখন কি হয় যে ইনকাউন্টার মেডিসিন খুব বেশি যায় না রাদার দ্যান ডক্টর। আপনি হুম। যাবেন আপনার মাথা ব্যথা করছে আপনি গিয়ে কম্পাউন্ডারকে বলবেন, "একটা মাথা ব্যথার ওষুধ দাও না।" এটা আয়ুর্বেদ এইভাবেই নষ্ট হয়েছে। অ্যালোপ্যাথিরও অবস্থা এইরকমই। টেকনোলজি এমন চেঞ্জ হচ্ছে মানুষের মধ্যে যে এখন আর ডক্টরকেও প্রয়োজন পড়ছে না। অবশ্যই, এখন এত বেশি ফাস্ট হয়ে গেছে, তারা ইউটিউবে বা গুগল সার্চ করলেই যে আমার একদম, আজকে এই হয়েছে, চ্যাট জিপিটি বা জেমিনি বা একদম।
এআই এর মাধ্যম দিয়ে আমার কি হয়েছে সমস্ত কিছু ডেসক্রিপশন দিয়ে দিলেই ওরা একদম, দিয়ে দেয়। একদম, একদম, তো এই একদম ডাক্তারের কাছে যায়, মেডিসিন শপে, যে আমার এটা দরকার, এটা দিয়ে একদম, দিন আরকি। একদম। কিন্তু সেই ওষুধের ভালোটা, সেই ওষুধের সাইড মন্দটা, এফেক্ট গুলো, সেই হ্যাঁ। ওষুধটা নেওয়া, কতদিন নেব, কেন নেব, সেগুলো জানা দরকার। কারণ আমি ১ম এই আপনাকে বললাম যে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করি, আমি আয়ুর্বেদ চিকিৎসা করি, আমি হোমিওপ্যাথি চিকিৎসা করি। যেই চিকিৎসাই করি না কেন, সেইগুলো বডির একটা যেই মেডিসিনগুলো আমি ইনটেক করছি, সেইগুলো ল্যাবে তৈরি হওয়া, বাইরে তৈরি হওয়া, তার মধ্যে প্রিজারভেটিভ ইউজ করা, তার মধ্যে কেমিক্যালস ইউজ করা। একজন ডাক্তার আপনাকে সঠিক গাইড করতে পারে। আমি ওষুধ নিলাম, তার সাইড এফেক্ট আমার শরীরে কি আসবে সেটা আলাদা। হুম, আপনার শরীরে কি আসবে সেটা সেটা আলাদা। আলাদা। ওনার শরীরে বাইরে আরেকজন থার্ড পারসন থাকলেও তার তার শরীরে আলাদা। কি আসবে সেটা আলাদা। সেটা নিয়ে একজন ডাক্তার পড়াশোনা করে। ক্লিনিক্যাল আই, গুগল, এআই এদের ক্লিনিক্যাল আই নেই। আপনার যারা ডাক্তারি পড়ছে তাদের ৫ বছর, ৭ বছর, ১৫ বছর পড়ার পরে রুগী দেখে এবং তাদের একটা ক্লিনিক্যাল আই তৈরি হয়। এটা খুব ইম্পোর্টেন্ট। এই কথাটা আ আজ মানে শুনতে খুব অন্যরকম লাগছে কিন্তু এটাই বাস্তব। ক্লিনিক্যাল আই যে এই ওষুধটার জন্যই আপনার রিঅ্যাকশন ঘটছে কিনা সেটা একজন ডাক্তার দেখেই বুঝতে পারে। সেইজন্য সেইটা খুব ইম্পোর্টেন্ট। যতই এআই আসুক আমার মনে হয় আ যখনই আপনি কোনো চিকিৎসায় যাচ্ছেন, সেটা অ্যালোপ্যাথি হোক, সেটা হোমিওপ্যাথি হোক, সেটা আয়ুর্বেদ হোক। একজন পাস করা ডাক্তারের চিকিৎসা নেওয়াটা এবং তার গাইডেন্স এ থাকাটা খুব উচিত, খুব আচ্ছা, দরকারি। যোগা যেটা ফার্স্টে কথা হুম। হয়েছিল, যোগার মাধ্যমে কি শরীরের রোগ অনেক নির্মূল করা যায়? একদম। যোগার মাধ্যমে আমি আ আমাদের যোগা নিয়ে পুরোটা পড়তে হয় না। আ হুম, যোগা আমাদের 2nd ইয়ারে থাকে। ষষ্ঠবৃত্ত বলে একটি হুম, অধ্যায় আছে। সেখানে আমাদের যোগা সম্বন্ধে পড়তে হয়। ষষ্ঠবৃত্ততেই বলা হয় যে কিভাবে আপনি সুস্থ শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারবেন। হুম, সেইখানে যোগার সম্বন্ধে বলা হয়েছে। যোগা যোগ সমস যোগ কথাটা যদি আপনি দেখেন না, যোগ কথাটা এসছে কোনো কিছুকে ব্যালেন্স করা। যোগ শরীরের ভারসাম্যকে ব্যালেন্স ব্যালেন্স করে রাখে। রাখে। আর আমি ওইটাই আপনাকে একটু আগেই ওইটাই বোঝালাম যে আমাদের প্রেশার, মানসিক প্রেশার তখনই তৈরি হয়ে যায় যখন আমরা রিপোর্টে দেখি বিপি হাই অথবা বিপি লো। বিপি নরমাল আমাদের কোনো চিন্তা হয় না কিন্তু। তাতে আমি ঘামাচ্ছি, আমার প্যালপিটেশন হচ্ছে, আমি চিন্তা করি না। আমার প্যালপিটেশন হচ্ছে, আমি ইসিজি করলাম, ইসিজি তো নরমাল। তাহলে চিন্তা কমে গেল। ব্যাস ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা আমাদের মাথাতেই পারমুটেশন আর মানে কোনো কিছু বেশি এবং কোনো কিছু কম এটাই নির্ভর করে করিয়ে দেওয়া হয়েছে এবং সেইটাই যোগ, আয়ুর্বেদ সেগুলোই আপনাকে সাধারণ ভাষায় বলছে। রিপোর্টের ভাষায় না। যে আপনি কি দেখলে বুঝতে পারবেন আপনার শরীর ব্যালেন্সে আছে অথবা ইমব্যালেন্স হচ্ছে। সেই ক্ষেত্রে ভ্রামরি, ভ্রামরি যদি আপনি করেন, ভ্রামরি মনোসংযোগকে খুব তাড়াতাড়ি বাড়ায়। স্ট্রেসকে খুব তাড়াতাড়ি কমায়। একটা কাজে আপনি ১০ মিনিট ভ্রামরি করলে আপনি একটা কাজে খুব তাড়াতাড়ি এনার্জি পেয়ে যাবেন। অনুলোম-বিলোম যেটা রয়েছে, অনুলোম-বিলোম স্ট্রেসকে কমাতে সাহায্য করে। প্রতিদিন ১০ মিনিটের অনুলোম-বিলোম যদি আপনি করতে থাকেন না, আপনি ১ম ২ দিনে পাবেন না। কিন্তু ১ সপ্তাহের মধ্যে আপনি তার ইফেক্ট বুঝতে পারবেন। কাম অ্যান্ড কোয়াইট করা বডিকে কাম অ্যান্ড কোয়াইট করা তার কাজ। বডি যখনই কাম অ্যান্ড কোয়াইট হবে না, তখন বডির যে হরমোনাল ইমব্যালেন্স তখন সেটা ধীরে, ধীরে ঠিক হয়। তো এরকম অ যোগার অনেকগুলো রয়েছে, অনেকগুলো যোগাসন রয়েছে। সব যোগাসনের আমি পারদর্শী নই। তো আমি সেই ক্ষেত্রে খুব আপনাকে যে খুব হেল্প করতে পারবো তা নয়। তবুও আমি বলব যে যেহেতু আমাদের পড়ার মধ্যে ছিল, সেহেতু বলব যে হ্যাঁ, অবশ্যই যোগা তো করা উচিত প্রত্যেকটা মানুষকে। বডিকে আ ব রাদার দ্যান জিম আ যোগা কি করে মানে আমাদের আ যদি আয়ুর্বেদ দেখেন, আয়ুর্বেদে ২ রকম ব্যায়ামের কথা বলা হয়েছে। একটা হলো শাখাশ্রিত ব্যায়াম, একটা হলো কোষ্ঠাশ্রিত ব্যায়াম। শাখাশ্রিত ব্যায়াম মানে হলো ডাম্বেল, যা আমরা করি জিমে গিয়ে। এ শাখাগত যে মাসল বা টিস্যু আছে সে শাখাগত মাসল বা টিস্যুকে বাড়ায় বা তাকে মেইনটেইন করে। কিন্তু কোষ্ঠাশ্রিত ব্যায়াম আমরা কেউ করি না। মানে সফট অর্গানের যে ব্যায়ামগুলো হয়। যোগা সফট অর্গানের ব্যায়াম। হুম, আমরা মাসলের কথা চিন্তা করি। আমরা যখন ব্যায়াম ভাবি তখন আমরা মাসল, বোন এগুলোর কথা চিন্তা করি। কিন্তু আমরা হার্ট, আমরা আমার লিভার, আমরা আমার স্টমাক, কিডনি এদের কথা চিন্তাই করি না। যোগ এইগুলোর কথা চিন্তা করে। যোগ হলো কোষ্ঠাশ্রিত ব্যায়ামের মধ্যে পড়ে। সেই জন্য আপনি যদি সর্বাঙ্গ আসন করেন, ইট ইস আ ন্যাচারাল ডায়ালিসিস। হুম।
কেউ যদি রেগুলার সর্বাঙ্গ আসন করে, যার সর্বাঙ্গ আসন করার অভ্যাস আছে, তার কিডনি হঠাৎ করে খারাপ হয় না। এটা ন্যাচারাল ডায়ালিসিস প্রসেস। কিডনির উপরে পাপ যখন আপনি পুরো তুলে দিচ্ছেন, পুরো ব্লাড ফ্লো নিচের দিকে আসে। কিডনির ন্যাচারাল ডায়ালিসিস হয় সেই প্রসেসে। তো এগুলো অনেক ডিটেলে বলার বিষয়। শুধু এইটুকুই বললাম যে শাখাশ্রিত মানে আমরা যখন ব্যায়াম করি তখন আমরা মাসলের কথা চিন্তা করি, আমরা বোনসের কথা চিন্তা করি, কিন্তু আমরা আমাদের অর্গানগুলোর ব্যায়ামের কথা চিন্তা করি না। যোগ আপনাকে আপনার অর্গানের ব্যায়াম শেখায়। আপনার অর্গানকে ভালো রাখার ব্যায়াম শেখায় যোগ। সেইজন্য কোষ্ঠাশ্রিত ব্যায়াম যেগুলো, সেগুলো করা উচিত। মানে যোগাসন। সেখানে বিভিন্ন পোজ বলা হয়েছে। প্রত্যেকটা যোগাসনের উপকারিতা আছে। সেগুলোর মধ্যে কোন, কোন অর্গান কোন যোগাসন ভালো করে সেগুলো খুব সুন্দর করে লেখা থাকে। সেগুলো করলেই হয় ১০ মিনিট করে। তাহলে আপনারা দেখলেন তো যে একটা মানুষের দৈনন্দিন জীবনে তারা কিভাবে ভালো থাকবে। শুধুমাত্র ওষুধ খেলেই যে ভালো থাকা যায় সেটা কিন্তু নয়। ভালো থাকতে গেলে কিন্তু ভালো ঘুম, ভালো খাওয়া-দাওয়া, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এবং লাইফস্টাইলে অনেক কিছু আছে, যেমনি বললাম ফার্স্টেই, যে ভালো ঘুম আর ভালো খাওয়া-দাওয়া। কারণ আমরা সবাই জানি যে বাইরের খাবার খেতে ভীষণ ভালো লাগে। ভীষণ মনে হয় যে যে হ্যাঁ, বাইরের খাবার খাচ্ছি তাহলে বেশ অনেকটাই, আর কি চাই এরকম একটা। বাট তা নয়, আপনাদেরকে ভালো থাকতে গেলে সুস্থ পরিবেশের সাথে সুস্থ স্বাভাবিক মানে মানুষটা যাতে ভালোভাবে থাকতে পারে, তার জন্য কিন্তু নিজেকে ভালো রাখতে হবে, নিজের হেলথটাকে ভালো রাখতে হবে, নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে। তো ডাক্তারবাবু আমাদেরকে বলেই দিলেন যে কি কি আয়ুর্বেদিকের মাধ্যমে, কি কি ন্যাচারাল প্রসেসের মাধ্যমে করা যেতে পারে, সেটা আপনারা শুনলেন। এবং ওনার যেটা ক্লিনিক রয়েছে গিরিশ পার্কে, যদি অ্যাড্রেসটা একটু বলেন। হ্যাঁ, 19B বারাণসী ঘোষ স্ট্রিট, গিরিশ পার্ক। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, অনেক কিছু আমাদেরকে জানালেন। এবং যাতে আপনারাও যদি আপনাদের চান ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন তার অ্যাড্রেসে। এবং এটাই বলবো যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।